জীবনে কখনো কখনো এমন হয় না যেটা দেখা যায় যে দীর্ঘদিনের দুই বন্ধু একসময় আলাদা হয়ে যায়, একে অন্যের শত্রু হয়ে যায়। রাজনীতিতেও তেমনটা হয়। আমরা যেটা জানি যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামাত দীর্ঘদিনের মিত্র ছিল। তাদের এই বন্ধুত্ব কিংবা মিত্রতা এটা শুরু হয় 1991 সালের দিকে, যখন জামাতের সমর্থনে বিএনপি সরকার গঠন করে। সবসময় যে তাদের সম্পর্কটা এমন ছিল তা নয়। আমরা পরবর্তীতে যেটা দেখি যে একসময় আওয়ামী লীগের সঙ্গে মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে জামাত এবং বিএনপি সরকারের পতন হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তারপর আবার বিএনপি জামাত এক হয়, যেটার নাম দেওয়া হয় 4 দলীয় ঐক্য জোট, এবং এই জোট 2001 সালের নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জামাত মন্ত্রিসভায় অংশ নেয়। এরপরে আমরা যদি দেখি যে গত 2 যুগ জামাত এবং বিএনপির মধ্যে এক ধরনের মিত্রতা ছিল। কখনো যে টানাপোড়েন হয়নি তা নয়, সংসারেও যেটা হয় নানা রকম সংকট ছিল, সমস্যা ছিল, কিন্তু বিএনপি এবং জামাত কখনো একে অন্যের সমালোচনা করেছে এটা আসলে আমরা দেখিনি। কিন্তু দৃশ্যপট পুরো পাল্টে যায় 5ই আগস্টের পর। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দুই দীর্ঘদিনের মিত্র তারা আমরা যেটা দেখি যে আলাদা হয়ে যায় এবং একে অন্যের সমালোচনায় মুখর হয়। এবং দুটো প্রধান ইস্যুতে আসলে এই সমালোচনাটা হয়েছিল। জামাত যেটা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলে, অন্যদিকে বিএনপি যেটা সামনে নিয়ে আসে যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় জামাতের ভূমিকা। বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে আমার যেটা ধারণা হয়েছে যে তারা অনেকেই মনে করেছেন যে বিএনপি জামাত যে ব্র্যাকেটবন্দি সেটা আলাদা হওয়া প্রয়োজন, এবং সেই প্রেক্ষাপটে সম্ভবত মুক্তিযুদ্ধের কথাটা বারবার এসেছে। অন্যদিকে জামাত যেটা মনে করে যে ভোটের রাজনীতিতে তার গুরুত্বপূর্ণ হওয়ার জন্য বিএনপির এসব চাঁদাবাজি দখলদারিত্বের বিরুদ্ধে তার রুখে দাঁড়ানো প্রয়োজন। সেই যাই হোক, এখন আমরা যেটা দেখছি যে বাংলাদেশের রাজনীতি একটা সিদ্ধান্ত গ্রহণের সময় পার করছে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আমরা যেটা দেখি যে এরই মধ্যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা এসেছে, কিন্তু নির্বাচন নিয়ে যে এখন পর্যন্ত কোনো যদি কিন্তু নেই তা কিন্তু নয়। নির্বাচনের যে রোডম্যাপ সেটাকে বিএনপি স্বাগত জানিয়েছে, কিন্তু জামাত ওইভাবে স্বাগত জানায়নি। জামাতের মতো অনেকটা একই মত রয়েছে এনসিপি ইসলামী আন্দোলনের। জামাত এনসিপি ইসলামী আন্দোলন যদি নির্বাচন বর্জন করে তাহলে কি নির্বাচনটা অনিশ্চিত হয়ে যাবে না? কিন্তু রাজনীতিতে এত সরল অঙ্কে চলে না, এটাতে নানা রকম খেলা থাকে। এই যখন অবস্থা, তখন আমরা যেটা দেখছি যে বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের সমঝোতার চেষ্টা চলছে। এটা মানব জমিন আজ একটি রিপোর্ট প্রকাশ করেছে যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা বৈঠক হয়েছে, যেখানে জামাতের 2 জন নেতা এবং বিএনপির 1 জন নেতা ছিলেন। মানব জমিন যেটা বলছে যে বৈঠকটা মাঝপথেই কোনো সমাধান ছাড়া শেষ হয়। এখন এত বড় একটা রাজনৈতিক প্রশ্ন কিংবা সমঝোতার প্রশ্ন, এটা নিশ্চয়ই এক মিটিংয়ে শেষ হবে না। সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বিএনপি জামাতের মধ্যে নতুন করে যে আলাপ আলোচনা শুরু হয়েছে সেটাও আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখন যেটা শোনা যাচ্ছে যে বিএনপি এবং জামাত শীর্ষ পর্যায়ে তাদের মধ্যে আলোচনা করতে চায়। আমরা যেটা জানি যে এর আগেও বিএনপি এবং জামাতের শীর্ষ পর্যায়ে একাধিক যোগাযোগ হয়েছে, এবং এটা আসলে এতটা বড় একটা রাজনৈতিক সংকট যে বিএনপি এবং জামাতের শীর্ষ পর্যায়ে ছাড়া এটা সমাধান হবে না। পুরো এই রাজনৈতিক সংকটে আসলে দুটো প্রশ্ন এখন খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জামাত যেটা বলছে তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না, কিন্তু এটা আমার কাছে মনে হয় জামাত খুব সিরিয়াস নয়। উচ্চ কক্ষে পিআর হলেই জামাত একমত হয়ে যাবে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই পিআরটা উচ্চ কক্ষটা কবে হবে, এবার হবে নাকি আগামী নির্বাচনে হবে? বিএনপি এটা এবার চায় না, কারণ এর জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। বিএনপি যেটা মনে করে যে এই সরকারের সংবিধান সংশোধনের কোনো এখতিয়ার নেই, এবং জুলাই সনদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। জামাত এনসিপি ইসলামী আন্দোলনকে সাংবিধানিক স্বীকৃতি দিতে চায়, কিন্তু বিএনপি সে ব্যাপারে রাজি নয়। মোটা দাগে এই দুটি প্রশ্নে আলোচনাটা থেমে আছে। গতকাল নুরুল হক নুরের উপর হামলার পর আরেকটা নতুন প্রশ্ন কিন্তু এসেছে। আমরা যেটা বুঝতে পারি যে আসলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ থাকবে না, কিন্তু জাতীয় পার্টিতে আওয়ামী লীগ মার্চ করে নির্বাচন করে কিনা এটা নিয়ে একটা আলোচনা আছে, এবং সরকার একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাও একবার এই ব্যাপারে মন্তব্য করেছেন। এখন যেটা দৃশ্যপটে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে যে জাতীয় পার্টিকে কি বিএনপিও বিরোধী দল হিসেবে চায় কিনা। এটার কোনো তথ্য আমার হাতে নেই, কিন্তু যেটা আলোচনা রয়েছে যে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটা পরিকল্পনা আছে। এবং নুরুল হক নুরের উপর কাল যে হামলা হয়েছে এটা রাজনীতিতে অনেক কিছুর ইঙ্গিত দেয়। আশা করা যায় যে বিএনপি এবং জামাতের মধ্যে যে সমঝোতার প্রচেষ্টাটা শুরু হয়েছে সেটা আরও এগুবে, এবং আমি যেটা বুঝতে পারি যে বিএনপি কিংবা জামাত 2 দলই এটা বুঝতে পারে যে সমঝোতা না হলে পরিণতি যেটা হবে সেটা তাদের কারোর জন্য সুখকর হবে না। রাজনীতিতে ঝুঁকি নেওয়া ভালো, কিন্তু অতিরিক্ত ঝুঁকি অনেক সময় শুধু নিজ দলের নয়, দেশের জন্য বিপদ ডেকে আনে। কিন্তু সব চাপই আমার কাছে মনে হয় দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ, যে আগামী নির্বাচনটা কেমন হবে, নির্বাচনে কি মানুষ অবাধে ভোট দিতে পারবে কিনা। এরই মধ্যে একজন নির্বাচন কমিশনার বলছেন যে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে এটি। এখন
এটা একটা $1 বিলিয়ন প্রশ্ন যে মানুষ ঠিকমতো ভোট দিতে পারবে কিনা। আরেকটা $1 বিলিয়ন প্রশ্ন মনে রয়েছে যে বিরোধী দল হবে কারা, বিএনপি নির্বাচন হলে জয়লাভ করবে এমনটা অনেকটাই আলোচনা, এখন প্রায় মানে সব পক্ষই মনে হচ্ছে একমত। কিন্তু আমরা যেটা দেখি যে গত 1 বছরে যত জরিপ হয়েছে সেখানে জামাত দ্বিতীয় অবস্থানে রয়েছে। কিন্তু বিএনপি পন্থী অনেক রাজনৈতিক বিশ্লেষক, অনলাইন অ্যাক্টিভিস্টের বক্তব্য শুনে আমার যেটা মনে হয় তারা সেটা মানতে রাজি নয়। বাংলাদেশের রাজনীতি কি আরেকটা সংকটের দিকে এগুচ্ছে, নাকি রাজনীতিবিদরা প্রজ্ঞার পরিচয় দিবেন, সমাধান করবেন, সেটাই এখন দেখার বিষয়।